হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। বন্ধুরা, তোমরা গল্প শোনার জন্য একেবারে সঠিক জায়গায় এসে পড়েছ। আমাদের এই গল্প এক্স ইউটিউব চ্যানেলে প্রতিদিন রাত 9টায় নতুন নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নাও। যখনই ভিডিও পাবলিশ হবে ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবে তাড়াতাড়ি। বেল আইকন অন না করলে ভিডিও কিন্তু পৌঁছাবে না তোমাদের কাছে। তাহলে চলো বন্ধুরা, বেশি না কথা বাড়িয়ে শুরু করা যাক। গ্রামের নাম পদ্মার চর। চারদিক জুড়ে নদীর বুকে গড়ে ওঠা সবুজে মোড়া শান্ত গ্রাম। বর্ষায় নদীর জল ফুলে ওঠে, গ্রীষ্মে খরস্রোতা শান্ত হয়ে যায়। এই গ্রামেরই এক প্রান্তে বড় একটি বাড়ি, চৌধুরী বাড়ি। বাড়ির কর্তা নাসির উদ্দিন চৌধুরী, যিনি গ্রামের মধ্যে সবাইকে সাহায্য করেন বলে তার নাম মানুষের মুখে মুখে ফেরে। চৌধুরী বাড়ির বড় মেয়ে শায়লা, বয়স মাত্র 22। কলেজে পড়ে শহরে, কিন্তু ছুটিতে গ্রামে এসে যেন প্রাণ ফিরে পায়। লম্বা গড়ন, সাদা মসৃণ গায়ের রং, চুল লম্বা করে গুছিয়ে বেঁধে রাখে। হাসলে চোখের কোণে একরাশ আলো ফুটে ওঠে। শায়লা বরাবরই একটু গম্ভীর স্বভাবের, কিন্তু অন্তরে নদীর মতো গভীর আবেগ লুকিয়ে থাকে। গ্রামেরই আরেক প্রান্তে থাকে আরিফ, বয়স 25। নাসির উদ্দিন চৌধুরীর জমির দেখাশোনা করে। ছোটবেলায় বাবাকে হারিয়েছে, মায়ের হাত ধরে বড় হওয়া। দারিদ্র্য তাকে কখনো মাথা নিচু করতে শেখায়নি। উচ্চ মাধ্যমিক পাশ করার পর থেকে চৌধুরী বাড়ির কাজের দায়িত্ব নিয়ে নেয়। আরিফের চোখ দুটো সবসময় আত্মবিশ্বাসী, কিন্তু শায়লাকে দেখলে মনে হয় যেন কেউ তার বুকের ভেতর ঝড় তুলেছে। শায়লার সঙ্গে আরিফের প্রথম দেখা হয়েছিল কয়েক বছর আগে, বর্ষার দিনে। শায়লা তখন স্কুলে পড়ে, ছাতা উল্টে গিয়ে ভিজে একাকার। আরিফ পাশ দিয়ে যাচ্ছিল, হঠাৎ থেমে নিজের ছাতাটা এগিয়ে দিয়ে বলল, চলেন বাড়ি পৌঁছে দিই গু। শায়লা মাথা তুলে তাকিয়েছিল, ভেজা চোখে কেমন অচেনা এক আগ্রহের ঝিলিক। সেই দিন থেকেই দুজনের মাঝে অদ্ভুত এক টান শুরু হয়, যদিও মুখে কেউ কিছু বলে না। এবারের ঈদের ছুটিতে শায়লা গ্রামে এসেছে। সন্ধ্যার পর চৌধুরী বাড়ির উঠানে আলো জ্বলছে, রান্নাঘরে ঈদের আয়োজন চলছে। গ্রামের মেয়েরা এসে আড্ডা দিচ্ছে, বাচ্চারা খেলায় ব্যস্ত। শায়লা বসে আছে বারান্দায়, হাতে চায়ের কাপ, সামনে নদীর পাড়ের হাওয়ায় চুল উড়ছে। তখনই আরিফ ভেতর থেকে বেরিয়ে এলো, হাতে কিছু খাম, জমির কাগজপত্র। আরিফ সামনে আসতেই শায়লার বুকের ভেতর কেমন যেন ধক করে উঠল। অথচ বাইরের চোখে তারা শুধু পরিচিত। শায়লা একটু ঠাট্টার ভঙ্গিতে বলল, আপনি এখনো অফিসের কাজ করছেন? ঈদের সময়ও ছাড় দেন না? আরিফ মৃদু হেসে বলল, কাজ তো কাজই শায়লা আপা, তবে ঈদের পরেই জমির মাপজোক দিতে হবে, তাই ভাবলাম শেষ করে ফেলি। শায়লার মন খারাপ হয়ে গেল, সে আপা শব্দটা শুনতে চায় না। কিন্তু গ্রামের নিয়মে মেয়েদের প্রতি সম্মান দেখাতে সবাই এভাবে ডাকে। তবুও আজ রাতে হঠাৎ যেন এই সম্বোধনটা তার মনে কষ্ট দিল। ঈদের দিন সকালবেলা গ্রামের মাঠে নামাজ শেষে সবাই শুভেচ্ছা বিনিময় করছে। শায়লা সাদা সালোয়ার কামিজ পরে উঠোনে দাঁড়িয়ে, পাশ দিয়ে আরিফ চলে যাচ্ছিল। চোখাচোখি হতেই দুজনেই কিছুক্ষণ থেমে গেল। মানুষে ভর্তি উঠোনে সেই এক সেকেন্ডের দৃষ্টি বিনিময় যেন চারপাশের সব শব্দ থামিয়ে দিল। দুপুরে খাবার শেষে শায়লা বারান্দায় বই পড়ছিল, হঠাৎ বাইরে কুকুরের ডাক শোনা গেল। দরজার সামনে এসে দাঁড়িয়েছে আরিফ, হাতে কিছু কাঁচা আম। আপনার জন্য এনেছি, বলল সে, যেন কোনো সাধারণ বিষয়। শায়লা একবার তাকিয়ে বলল, আপনার মনে হয় আমি কাঁচা আম খুব ভালোবাসি? আরিফ হাসল, আমি জানি আপনি টক আম খেতে খেতে হাসেন, তাই নিয়ে এলাম। শায়লার বুকের মধ্যে এক অদ্ভুত শিহরণ জাগল। সে কোনো কথা বলল না, শুধু খামচে ধরল বইয়ের পাতা। আরিফ চলে গেল, কিন্তু তার পদশব্দ যেন অনেকক্ষণ শোনা যাচ্ছিল। রাত বাড়তে লাগল। চাঁদের আলো নদীর জলে লুকোচুরি খেলছে। শায়লা বিছানায় শুয়ে সেই দিনের প্রতিটা মুহূর্ত ভাবছিল। কেন জানি মনে হচ্ছিল, এই অনুভূতি কোনো সাধারণ অসুখ নয়, এ যেন সত্যি এক প্রেমরোগ। ঈদের রাতের পরের দিন সকালটা ছিল অদ্ভুত শান্ত। আকাশে হালকা মেঘ, নদীর উপর ভাসছে নরম কুয়াশা। গ্রামের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে শায়লা ভাবছিল, কেমন করে যেন আরিফের উপস্থিতি তার চারপাশের বাতাস বদলে দেয়। সে নিজেকে বোঝানোর চেষ্টা করছে, এটা শুধুই গ্রামের পরিচিত মানুষ আর শৈশবের এক পরিচ্ছন্ন বন্ধুত্বের টান। কিন্তু মন মানছে না। সকালে নাসির উদ্দিন চৌধুরী শায়লাকে বলল, বিকেলে আমার সঙ্গে যাবে? জমির কাজ দেখতে যাচ্ছি। শায়লা রাজি হল, কারণ জানে আরিফও সঙ্গে থাকবে। বিকেলের দিকে নদীর পাড়ের জমিতে যাওয়ার পথে শায়লা দেখল,
আরিফ গরু গাড়ির পাশে দাঁড়িয়ে কিছু হিসেব লিখছে। গায়ে সাদা পাঞ্জাবি, হাতে পুরনো ঘড়ি, আর মুখে সেই চেনা গম্ভীর হাসি। চৌধুরী সাহেব গাড়িতে উঠতেই আরিফ চোখ তুলে শায়লার দিকে একবার তাকালো, দৃষ্টি এতটাই গভীর যে শায়লার মনে হল তার বুকের ভেতর কেউ এক মুঠো আগুন ছুড়ে দিল। জমিতে পৌঁছে চৌধুরী সাহেব জমির মাপজোক আর খাজনার কাগজ নিয়ে ব্যস্ত হয়ে গেল। শায়লা দাঁড়িয়ে দেখছিল চারপাশে। নদীর ওপারে সূর্য ঢলে পড়ছে, মাটির গন্ধে ভরে আছে বাতাস। তখনই আরিফ এসে ধীরে বলল, আপনি একা দাঁড়িয়ে আছেন কেন? শায়লা বইয়ের পাতার মতো কণ্ঠে বলল, গ্রামের হাওয়া শহরের থেকে আলাদা। মনে হয় অনেক কিছু ভুলে থাকা যায়। আরিফ তাকিয়ে বলল, কিছু ভুলে থাকা ভালো, কিছু মনে রাখা দরকার। এই কথার ভেতর যেন একটা লুকোনো সুর ছিল যা শায়লার বুকের মধ্যে ধকধক করতে লাগল। ফিরতি পথে গরু গাড়িতে বসার সময় হঠাৎ বৃষ্টি এসে গেল। নাসির উদ্দিন চৌধুরী এক আত্মীয়ের বাড়িতে ঢুকে গেলেন, আর শায়লা আরিফের সঙ্গে গাড়ির নিচে বৃষ্টিতে আটকে পড়ল। চারপাশে শুধু বৃষ্টির শব্দ আর দুজনের নীরবতা। শায়লা হঠাৎ বলে ফেলল, আপনি কেন আমাকে সবসময় দূরে রাখেন? আরিফ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, কারণ আমি জানি আপনার জীবনের পথ আর আমার পথ একসঙ্গে চলার মতো নয়। শায়লার চোখে তখন বৃষ্টির ফোঁটা মিশে অদ্ভুত এক ঝিলিক। পথ ঠিক করে দেয় কে? মানুষ না মন? বৃষ্টি থামার পর দুজনেই কিছু না বলে বাড়ি ফিরল। কিন্তু সেই নীরবতা যেন তাদের হৃদয়ের ভেতর সবচেয়ে জোরালো আলাপ চালিয়ে গেল। রাতের খাবার শেষে শায়লা বারান্দায় দাঁড়িয়েছিল। দূরে অন্ধকারে নদীর পাড়ে কারো ছায়া দেখা গেল। সে বুঝল আরিফ কাজ সেরে ফেরার পথে দাঁড়িয়ে আছে। কেন তা সে জানে না, শুধু এতটুকু বুঝল এই টান কোনো সাধারণ ব্যাপার নয়, এটা যেন সত্যিই এক গভীর প্রেমরোগ। পরের দিন সকালটা ভোর থেকেই কেমন ব্যস্ত হয়ে উঠল চৌধুরী বাড়ি। গ্রামে মেলা বসবে, সবাই প্রস্তুতি নিচ্ছে। ছোট থেকে বড় সবাই এই মেলার অপেক্ষায় থাকে সারা বছর। শায়লার মনে হল এই সুযোগে হয়তো আরিফের সঙ্গে কিছুক্ষণ কথা বলা যাবে। দুপুরের দিকে মেলার মাঠে গিয়ে শায়লা দেখল চারদিকে মানুষের ভিড়। কারো হাতে রঙিন বেলুন, কেউ খেলনার দোকান ঘুরছে, কোথাও নাগরদোলা ঘুরছে আকাশ ছুঁতে। আরিফ তখন গরু বিক্রির দিকটা দেখছে, কারণ চৌধুরী সাহেব তাকে সেই দায়িত্ব দিয়েছেন। শায়লা কাছে যেতেই আরিফ একটু অবাক হয়ে বলল, আপনি এখানে? এই ভিড়ে কষ্ট হবে না? শায়লা হেসে বলল, ভিড়ের মধ্যে থেকেও কেউ কারো দিকে তাকালে ভিড়টা আর বোঝা যায় না। আরিফ এক মুহূর্ত চুপ করে তাকিয়ে থাকল, তারপর মাথা নিচু করে কিছু কাজের কথা বলার ভান করল। মেলার ভিড় ক্রমেই বাড়ছিল। হঠাৎ শায়লার ওড়না এক জায়গায় আটকে গেল। শায়লা সামলাতে না পারায় আরিফ দ্রুত এগিয়ে এসে সেটি খুলে দিল। চারপাশে কেউ খেয়াল করেনি, কিন্তু দুজনের চোখে সেই মুহূর্তে যে অদ্ভুত নীরব আগুন জ্বলে উঠল তা যেন সব শব্দ ঢেকে দিল। মেলার শেষে চাঁদ ওঠার সময় শায়লা নদীর ধারে এসে দাঁড়াল। ঠান্ডা বাতাসে তার চুল উড়ছিল। দূরে দেখল আরিফ একা দাঁড়িয়ে আছে। শায়লা কাছে গিয়ে ধীরে বলল, আপনি কিছু বলবেন না আজ? আরিফ এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, যা বলতে চাই তা বলার সাহস পাই না। শায়লা চোখ সরিয়ে বলল, সাহস না থাকলে মানুষ অনেক কিছু হারায়। হঠাৎ মেলার আওয়াজ আর নদীর স্রোতের শব্দ মিলেমিশে যেন তাদের দুজনকে এক নীরব চক্রে আবদ্ধ করল। সেই রাতে শায়লা ঘুমোতে পারল না। বারবার মনে হচ্ছিল আরিফের চোখে যে কথা আটকে আছে তা যদি আজ না বলে তাহলে হয়তো সময় সবকিছু গিলে ফেলবে। পরের দিন ভোরে শায়লা উঠে দেখল নদীর ঘাটে আরিফ দাঁড়িয়ে আছে, হাতে ভোরের প্রথম ধরা মাছ। শায়লাকে দেখেই বলল, এইটা আপনার জন্য? শায়লা অবাক হয়ে বলল, আমার জন্য? আরিফ মাথা নেড়ে বলল, হ্যাঁ, কারণ আপনি পছন্দ করেন নদীর মাছ। কি? শায়লা কিছু বলতে গেলেও কথা আটকে গেল। সেই মুহূর্তে মনে হলো এই স্নেহ, এই যত্ন, এই নীরব টান সবকিছু মিলিয়ে তার জীবনে এক অদ্ভুত রোগ বাসা বেঁধেছে। সেদিন ভোরের মাছের গল্প এখানেই শেষ হলো না। দুপুরে খাবারের টেবিলে সেই মাছ ভাজা হয়ে উঠল, আর নাসির উদ্দিন চৌধুরী গর্ব করে বলল, আরিফ ভোরে গিয়ে নিজে ধরেছে, খুব ভালো মাছ হয়েছে। শায়লা মাথা নিচু করে খাবার নিল, যেন কাউকে বোঝাতে চাইছে না যে এই ছোট ঘটনাই তার হৃদয়ের ভেতর এক ঝড় তুলেছে। ঈদের ব্যস্ত দিনগুলো ধীরে ধীরে কাটতে লাগল। কিন্তু শায়লা আর আরিফের মাঝে অদৃশ্য এক দূরত্ব রয়ে গেল, যা তারা কেউ ভাঙতে সাহস পাচ্ছিল না। একদিন বিকেলে শায়লা আঙিনায় ফুল গাছের জল দিচ্ছিল।
তখন আরিফ পাশের উঠোন দিয়ে যাচ্ছিল। শায়লা ডেকে বলল, একটু দাঁড়ান তো, আমি কিছু বলবো গু। আরিফ থেমে দাঁড়াল। জি বলুন উ। শায়লা একটু ইতস্তত করে বলল, আপনি কি সবসময় নিজের অনুভূতি লুকিয়ে রাখতে পারেন? আরিফ বিস্মিত হয়ে তাকাল। আপনি এটা কেন জিজ্ঞেস করছেন? শায়লা হেসে বলল, কারণ আমি মনে করি কিছু কথা বলার জন্যই জন্ম নেয়। চুপ করে রাখলে সেটা একসময় বোঝা হয়ে যায় উ। আরিফ কিছু বলতে যাচ্ছিল, এমন সময় বাড়ির ভেতর থেকে ডাক এলো। কথাটা সেখানেই থেমে গেল, কিন্তু দুজনের চোখে সেই অসমাপ্ত আলাপের ছায়া স্পষ্ট ছিল। রাতের দিকে গ্রামে বিদ্যুৎ চলে গেল। চাঁদের আলোয় উঠোন ভরে আছে। শায়লা বারান্দায় দাঁড়িয়ে নদীর দিকে তাকিয়েছিল। হঠাৎ দেখতে পেল দূরে আরিফ লণ্ঠন হাতে কোথাও যাচ্ছে। কৌতূহলবশত শায়লা ধীরে ধীরে পেছন পেছন হাঁটল। নদীর ঘাটে গিয়ে দেখল আরিফ নৌকার দড়ি ঠিক করছে। শায়লাকে দেখে চমকে গেল। আপনি এখানে? একা আসা ঠিক না গি? শায়লা ধীর কণ্ঠে বলল, কিছু কথা ছিল, যা বলতে চেয়েছিলাম কিন্তু সময় পাইনি গি। আরিফ স্থির চোখে তাকিয়ে বলল, আপনি জানেন এই পথ কষ্টের হবে। সমাজ, পরিবার সবাই এর বিরোধিতা করবে গু। শায়লা মৃদু হাসল। প্রেম যদি সহজ পথে হতো তাহলে তো তার কোনো মূল্য থাকত না গি। নদীর উপরে তখন হালকা কুয়াশা নেমেছে, চাঁদের আলো জল ছুঁয়ে ঝিকিমিকি করছে। সেই মুহূর্তে মনে হচ্ছিল পৃথিবীর সব শব্দ থেমে গেছে, শুধু দুটো হৃদয়ের ধ্বনি স্পষ্ট শোনা যাচ্ছে। শায়লা ফিরে এলেও তার মন নদীর ঘাটেই রয়ে গেল। সে বুঝল এ অনুভূতি আর থামানো যাবে না। এটা যে শুধুই টান নয়, এটা গভীর, প্রবল, যেন রক্তে মিশে যাওয়া প্রেম। পরের দিন ভোরে গ্রামের আকাশে হালকা শীতের আমেজ। কাক ডাকছে, দূরে নদীর ঢেউয়ের শব্দ ভেসে আসছে। শায়লা ঘুম ভেঙে উঠোনে বেরিয়ে দেখল আরিফ আগে থেকেই সেখানে দাঁড়িয়ে আছে, হাতে কিছু কলমি শাক। এগুলো তো রান্নাঘরে রাখা যায়, বলল আরিফ। শায়লা মুচকি হেসে উত্তর দিল, আপনি কি সবসময় এমন করে আমাকে অবাক করবেন? আরিফ হেসে মাথা নিচু করল, যেন কোনো উত্তর তার ঠোঁটের কাছে এসে আটকে গেল। সেদিন বিকেলে গ্রামের পাশের মাঠে ফুটবল খেলার আয়োজন হল। ছেলেরা খেলছিল আর মেয়েরা চারপাশে দাঁড়িয়ে দেখছিল। শায়লা বন্ধুদের সঙ্গে মাঠে এলেও চোখ বারবার চলে যাচ্ছিল আরিফের দিকে। তার দৌড়, তার ঘামভেজা মুখ, সবকিছুই যেন অদ্ভুতভাবে নজর কাড়ছিল। খেলার শেষে যখন সবাই ফিরছিল, তখন আরিফ হঠাৎ শায়লার পাশে এসে হাঁটতে লাগল। চারপাশে ভিড় থাকলেও তাদের কথোপকথন ছিল একান্ত। আপনি কি জানেন, আপনার হাসি দেখে দিনের সব ক্লান্তি চলে যায়, বলল আরিফ। শায়লা একটু থমকে গিয়ে বলল, তাহলে কেন বারবার নিজের কথা লুকিয়ে রাখেন? আরিফ উত্তর দিল, কারণ আমি ভয় পাই যদি একদিন আপনাকে হারিয়ে ফেলি উ। সন্ধ্যায় শায়লা বারান্দায় বসে কাপড় সেলাই করছিল। হঠাৎ আরিফ দরজায় এসে দাঁড়াল, হাতে একটি ছোট প্যাকেট। এটা আপনার জন্য, বলল সে। শায়লা প্যাকেট খুলে দেখল, ভিতরে ছোট্ট একটি নোটবুক আর পেন। এটা দিয়ে আপনি লিখতে পারেন যা মনে আসে, বলল আরিফ। কখনো হয়তো সেই কথাগুলো আমারও জানা দরকার হবে গু। শায়লা কিছু বলতে পারল না, শুধু নীরবে মাথা নেড়ে প্যাকেটটা বুকে চেপে ধরল। তার মনে হলো এই নীরব যত্নই হয়তো সবচেয়ে বড় স্বীকারোক্তি। সেই রাতে শায়লা নিজের ঘরে বসে নোটবুকের প্রথম পাতায় লিখল, এই অনুভূতি থামানোর উপায় নেই। এটা ভালোবাসা, আর ভালোবাসা যদি রোগ হয় তবে আমি সারা জীবন এই প্রেমরোগে ভুগতে চাই গু। গ্রামের শীতের রাতগুলো এমনিতেই দীর্ঘ হয়। হালকা কুয়াশার চাদরে ঢাকা, চারপাশে শুধু লণ্ঠনের আলো টিমটিম করে জ্বলছিল। চৌধুরী সাহেবের বাড়িতে তখন অতিথিদের ভিড়, কারণ জমির কাগজপত্র দেখতে কয়েকজন বড় ব্যবসায়ী এসেছেন। এই ভিড়ের মাঝেই শায়লা আর আরিফের চোখে চোখ পড়া এড়িয়ে চলছিল দুজনেই, কিন্তু যতবার ভিড়ের ফাঁক দিয়ে দেখা হয়ে যাচ্ছিল, ততবার যেন হৃদয়ের গতি বেড়ে যাচ্ছিল। রাতের খাবার শেষে সবাই উঠোনে গল্প করছিল। হঠাৎ পাশের বাড়ির এক বুড়ি মহিলা শায়লার দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, মা, তোমার এই হাসি দেখে তো মনে হয় কারো কথা মনে পড়ছে। শায়লা এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল, কিন্তু ভিতরে ভিতরে বুক ধকধক করতে লাগল। আরিফ তখন দূর থেকে সব শুনছিল, চোখে এক অদ্ভুত দ্বিধা। পরের দিন বিকেলে শায়লা গোপনে নদীর ঘাটে গেল। আরিফ আগে থেকেই সেখানে দাঁড়িয়েছিল, যেন সে জানত শায়লা আসবে। আপনার বাড়িতে তো অনেক অতিথি, বলল শায়লা। আরিফ উত্তর দিল, হ্যাঁ, কিন্তু ভিড়ের মধ্যেও মনে হয় আমি একা গু। শায়লা ধীরে বলল, একটা কথা শুনবেন?
এই একাকিত্ব শুধু আপনাকে নয়, আমাকেও গ্রাস করছে গি। দুজন কিছুক্ষণ নীরবে নদীর দিকে তাকিয়ে থাকল। কুয়াশার ভেতর দিয়ে এক নৌকা ধীরে ভেসে যাচ্ছিল, তার আলো নদীর পানিতে নাচছিল। আরিফ বলল, আমি ভয় পাই এই পথ যদি একদিন থেমে যায়। শায়লা মৃদু হেসে বলল, প্রেমের পথ কেবল থামে যদি কেউ হাঁটা বন্ধ করে দেয়। ফেরার সময় শায়লার হাত থেকে শালটা পড়ে গেল। আরিফ সেটি তুলে দিল, আর সেই মুহূর্তে তাদের আঙুল স্পর্শ করল। স্পর্শটা এতটাই নীরব অথচ গভীর ছিল যে শায়লার চোখে অশ্রু এসে জমল। বাড়ি ফিরে শায়লা নোটবুকে লিখল, আজ বুঝলাম এই প্রেমরোগ শুধু আমার নয়, আমাদের দুজনের গু। শীত তখন আরও ঘন হয়ে এসেছে। সকালের কুয়াশা দুপুর পর্যন্ত টিকে থাকছে, নদীর ধারে হাঁটলে মনে হয় সাদা মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি। কিন্তু এই কুয়াশার আড়ালেই যেন শায়লা আর আরিফের গোপন গল্প বোনা হচ্ছিল। গ্রামে হঠাৎ একটা খবর ছড়িয়ে পড়ল, শায়লাকে নাকি প্রায় দেখা যায় নদীর ধারে। শোনা মাত্রই গ্রামের বয়স্কদের ভুরু কুঁচকে গেল। চৌধুরী সাহেব কিছু না বললেও তার নীরবতা যেন ঝড়ের আগের শান্তি। সেই বিকেলে শায়লা যখন কলসি নিয়ে পুকুরে জল তুলতে গেল, তখন পাশের বাড়ির খালা চোখ টিপে বলল, মা, তোমার 20 বছরের এই বয়সে নদীর ধারে এত ঘোরাঘুরি ভালো দেখায় না। শায়লা শুধু হেসে ফেলল, কিন্তু ভিতরে এক ধরনের ভয় জমে উঠল। অন্যদিকে আরিফও চাপের মধ্যে পড়ল। গ্রামের কাকারা সরাসরি বলল, তুমি কিন্তু চৌধুরী সাহেবের মেয়ের আশেপাশে বেশি ঘোরাঘুরি করছো, সাবধান। আরিফের বুকের ভেতর রাগ জ্বলে উঠল, কিন্তু সে কিছু বলল না। শুধু মনে মনে প্রতিজ্ঞা করল, যত বাধাই আসুক আমি এই পথ ছাড়ব না। রাতের দিকে শায়লা নোটবুকে লিখছিল, হঠাৎ জানালায় টোকা পড়ল। চমকে গিয়ে জানালা খুলে দেখল বাইরে আরিফ দাঁড়িয়ে। তুমি এখানে? শায়লা বিস্মিত হয়ে বলল। আরিফ মৃদু স্বরে বলল, আজ চাঁদ খুব সুন্দর, মনে হলো তোমার সঙ্গে ভাগ না করে পারব না। দুজন জানালার ফাঁক দিয়ে কথা বলল অনেকক্ষণ। কুয়াশার চাদরের আড়ালে সেই আলাপ যেন ছিল তাদের গোপন জগৎ, যেখানে বাইরের কোনো কথা পৌঁছাতে পারে না। শেষে আরিফ বলল, শায়লা, যদি সবাই আমাদের বিরুদ্ধে যায়, তুমি কি তবুও আমার সঙ্গে থাকবে? শায়লা কোনো দ্বিধা ছাড়াই উত্তর দিল, যতদিন শ্বাস আছে ততদিন এই প্রেমরোগ থেকে আমি সরে যাব না। শীতের কুয়াশা যেন দিন দিন ভারী হয়ে উঠছিল, ঠিক তেমনি শায়লা আর আরিফের উপর চাপও বাড়ছিল। গ্রামের গুঞ্জন এখন আর ফিসফিসে নেই, এখন তা সবার মুখে স্পষ্ট উচ্চারণ। এক সন্ধ্যায় চৌধুরী সাহেব শায়লাকে ডেকে বলল, মা, কিছু কথা শুনছি। তুমি কি সত্যিই সেই ছেলেটার সঙ্গে সময় কাটাচ্ছ? শায়লার গলা কেঁপে গেল, কিন্তু চোখে অদ্ভুত দ্বিধা। হ্যাঁ বাবাগু। চৌধুরী সাহেব দীর্ঘশ্বাস ফেলে বলল, তুমি জানো আমাদের পরিবারে এটা মেনে নেওয়া সহজ হবে না। শায়লা সোজা হয়ে দাঁড়িয়ে বলল, বাবা, প্রেমরোগে যখন কেউ ভোগে তখন ওষুধ নয়, বোঝাপড়াই লাগে। চৌধুরী সাহেব কিছুক্ষণ চুপ করে থেকে চলে গেল। অন্যদিকে আরিফও শুনল তার বাবার মুখ থেকে, তুমি কি পাগল হয়েছ? চৌধুরীর মেয়ে তোমার নাগালের বাইরে। আরিফ শান্ত স্বরে বলল, প্রেমের কোনো নাগাল হয় না বাবাগু। পরদিন ভোরে শায়লা গোপনে নদীর ঘাটে এলো। কুয়াশার মধ্যে আরিফ দাঁড়িয়ে যেন তাকে পাওয়ার অপেক্ষায়। দুজনের চোখে একটিই কথা, আজ কিছু ঠিক করতে হবে। আমরা পালিয়ে যাব, শায়লা ধীরে বলল। আরিফ কিছুক্ষণ চুপ থেকে উত্তর দিল, না, পালিয়ে যাওয়া কাপুরুষের কাজ। আমরা লড়ব, দাঁড়িয়ে থাকব। দুজন হাত ধরল, যেন এই স্পর্শের সমস্ত ভয় দূর হয়ে গেল। ঠিক তখনই গ্রামের কয়েকজন এসে পড়ল। বিস্ময় আর ফিসফিসানি মিলিয়ে মুহূর্তটা যেন থেমে গেল। কিন্তু শায়লা আর আরিফ আর হাত ছাড়ল না। সন্ধ্যায় খবর পৌঁছালো চৌধুরী সাহেবের কানে। সবাই ভেবেছিল তিনি রাগে ফেটে পড়বেন, কিন্তু তিনি শান্তভাবে শায়লার দিকে তাকিয়ে বলল, তোমরা যদি সত্যি একে অপরকে ভালোবাসো, তবে সমাজের কথায় নয়, সময় দিয়ে প্রমাণ করক। মাস কেটে গেল। শায়লা আর আরিফ দুজনেই নিজেদের কাজের মাধ্যমে গ্রামের মানুষের আস্থা অর্জন করল। ধীরে ধীরে গুঞ্জন কমে গেল, আর একদিন চৌধুরী সাহেব নিজেই বলল, তোমাদের প্রেমরোগ সুস্থ করার ওষুধ আমি খুঁজে পেয়েছি, তোমাদের বিয়ে কি? সেদিন গ্রামের আকাশে আতশবাজির শব্দ, নদীর জলে প্রদীপ ভাসানো আর মানুষের হাসি মিলেমিশে গিয়েছিল। শায়লা আর আরিফের চোখে জল, কিন্তু সেটা ছিল আনন্দের। শেষ রাতের নোটবুকে শায়লা লিখল, প্রেমরোগের শেষ নেই, এর শেষ মানেই নতুন শুরু।
যদি এই গল্পটি আপনাকে স্পর্শ করে থাকে তাহলে পরবর্তী ঘটনা শোনার জন্য অপেক্ষা করুন আর বন্ধুরা, আমাদের এই ইউটিউব চ্যানেলে ভালো ভালো গল্প শুনতে হলে প্লিজ এখনই সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী পর্ব মিস করবেন না।